ভিয়েতনামের রাস্তায় আজকাল চোখ আটকাচ্ছে নতুন একটা নামে, ভিনফাস্ট। হ্যাঁ। মাত্র কয়েক বছরের মধ্যে বিশেষ করে ইলেকট্রিক গাড়ির জগতে এই ব্র্যান্ডটা যেন সব জায়গায়। ঠিকই বলেছেন। খুব দ্রুত উঠে এসেছে ওরা। আমাদের হাতে কিছু রিপোর্ট আর কোম্পানি ডেটা আছে, ভাবলাম আজের পেছনের গল্পটা একটু খুঁটিয়ে দেখা যাক। অবশ্যই ওদের উত্থানটা সত্যিই চোখে পড়ার মতো। আর ওই হাইফং কারখানার ব্যাপারটা, জলাভূমি বুঝিয়ে মাত্র ২১ মাসে এত বড় সেটআপ। হ্যাঁ, ২১ মাস, অবিশ্বাস্য গতি। ওখানে তো প্রায় ১৮,০০০ কর্মী কাজ করে। আর ১২০০ রোবট, প্রায় 98% অটোমেটেড প্রোডাকশন, তাই না? একদম। এটা ওদের সিরিয়াসনেসের একটা বড় প্রমাণ। ওরা কিন্তু ২০১৭ সালে শুরু করেছিল উইং গ্রুপের অংশ হিসেবে। ও আচ্ছা। Die capacity of 38 car per hour, equivalent to 250,000 car per year. We can produce 9 main models with many supply, many variants at the same time on the line. শুরুতে তো ওরা বিএমডাব্লিউর সাথে কাজ করছিল হুম। টেকনোলজি শেখার জন্য। ঠিক। সেখান থেকে শিখে ২০২২-এ এসে পুরো ফোকাসটাই দিল ইলেকট্রিক গাড়িতে, মানে ইভিতে। এই দ্রুত শিফটটাই মনে হয় ওদের এগিয়ে দিয়েছে অনেকটা। হ্যাঁ। আচ্ছা, ফলাফল কেমন? ভিয়েতনামের বাজারে ওদের অবস্থাটা কি এখন? ফলাফল তো রীতিমতো চমকে দেওয়ার মতো। ধরুন ২০২৫-এর তৃতীয় কোয়ার্টারে ভিয়েতনামের মোট গাড়ি বিক্রির প্রায় ৩০% ছিল ভিনফাস্ট। ৩০%? বলেন কি? থাইল্যান্ডকেও নাকি পেছনে ফেলে দিয়েছে ইভি ব্যবহারের হারে। হ্যাঁ, প্রতিবেশী থাইল্যান্ডকেও। তবে একটা ব্যাপার আছে, কি? তাদের বার্ষিক বিক্রির যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু এখনও পুরোপুরি ছোঁয়া হয়নি। যেমন ২০২৪-এ বিক্রি হয়েছিল প্রায় ৯৭,০০০ ইউনিট। আর ২০২৫-এ প্রথম ৯ মাসে? সেটা একটু বেড়ে ১১০,০০০-এর কিছু বেশি। কিন্তু এর প্রায় ৯৪%ই বিক্রি হয়েছে ভিয়েতনামে। তার দেশের বাজারে মূল ফোকাস। কিন্তু শুরুতে তো ওরা আমেরিকার বাজার নিয়েও বেশ উৎসাহী ছিল, তাই না? ছিল তো, বেশ বড় প্ল্যান ছিল। সেখান থেকে সরে এসে এখন এশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের দিকে মনোযোগ দিচ্ছে কেন, যেখানে ইভির চল এখনও কম? আসলে আমেরিকার বাজারটা বেশ কঠিন প্রমাণ হয়েছে ওদের জন্য। ওখানে ব্র্যান্ড প্রতিষ্ঠা করা, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, অনেক চ্যালেঞ্জ ছিল। বুঝলাম। তাই হয়তো এশিয়ার বাজারে মনোযোগটা বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে, যেখানে প্রতিযোগিতাটা একটু কম। সম্ভবত। আর নিজেদের দেশের সাফল্যের কারণগুলোও তো আছে। প্রথমত ওই জাতীয় ব্র্যান্ড ইমেজটা। ভিয়েতনামে এটা খুব বড় একটা ফ্যাক্টর। ওয়াতানি আবেগ। হ্যাঁ, অনেকটা তাই। আর দ্বিতীয়ত, খুব দ্রুত ওরা সারা দেশে চার্জিং স্টেশনের একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। আর দামের দিক থেকেও কি সুবিধা পাচ্ছে? অবশ্যই। ওদের ওই ছোট এসইউভি VF3, সেটার দাম তো খুব আকর্ষণীয়, প্রায় $11,500। এটা তো টয়োটা বা কিয়ার পেট্রোল মডেলগুলো থেকেও কম। হ্যাঁ, যথেষ্ট কম। তার উপর সরকার আবার ২০২৭ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি মাফ করে দিয়েছে। এই সব মিলিয়ে ক্রেতাদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। একজন ব্যবহারকারী যেমন বলছিলেন আর কি, পেট্রোলের চেয়ে বিদ্যুতের খরচ কম, চার্জিং সহজ, মেনটেন্যান্সের ঝামেলাও কম। ঠিক তাই। এই সুবিধাগুলোই সাধারণ মানুষকে টানছে। আচ্ছা, শুধু গাড়ি নয়, ওদের মোটরসাইকেলের বাজারও তো বেশ বাড়ছে। হ্যাঁ, শুনলাম হ্যানয়ে নাকি ২০২৬-এর মাঝামাঝি থেকে পেট্রোল বাইক বন্ধ হয়ে যেতে পারে। ঠিক শুনেছেন। আর এই খবরটা ওদের মোটরসাইকেল বিক্রিতে একটা বিরাট লাভ দিয়েছে। ২০২৫-এর থার্ড কোয়ার্টারেই ১,০০,০০০-এর বেশি বিক্রি হয়েছে। বলেন কি? আগের কোয়ার্টারের চেয়ে প্রায় দ্বিগুণ? হ্যাঁ, আর বাজারের শেয়ারও দেখুন, গত বছর ছিল মাত্র ৩%, এখন সেটা বেড়ে ১৬% হয়েছে। চাহিদা মেটাতে প্রোডাকশনও বাড়াচ্ছেন নিশ্চয়ই। বাড়াতেই হচ্ছে। হাইফংয়ের কারখানায় বছরে ১০ লাখ ইউনিট বানাচ্ছে। আবার হাতিন প্রদেশে নতুন কারখানা খুলছে, যেখানে বছরে ২০ লাখ বাইক বানানোর লক্ষ্য। ডিজাইন, চার্জিংয়ের সুবিধা, এগুলো নিয়ে ক্রেতারা খুশি, কিন্তু ব্যাটারি বা আগুন লাগার ঝুঁকি নিয়ে কি কোনো চিন্তা নেই? অল্প কিছু উদ্বেগ শোনা যায়, তবে মোটের উপর ক্রেতারা কিন্তু বেশ ইতিবাচক। একদিকে এত সাফল্য, অন্যদিকে চ্যালেঞ্জও তো আছে। যেমন ধরুন আর্থিক দিকটা। নাসডাকে লিস্টেড হওয়ার পর থেকে তো শুনছি বেশ লোকসান হচ্ছে। হ্যাঁ, লোকসানটা বেশ বড়। ২০২২ সালেই তো $৩.২ বিলিয়ন ক্ষতি হয়েছিল। ওরা অবশ্য বলছে ২০২৬ সালের মধ্যে লাভে ফিরবে। দেখা যাক। এর সাথে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা, বিশেষ করে চীনের ইভি ব্র্যান্ডগুলো। সেটাও একটা বড় চ্যালেঞ্জ। চীনের ব্র্যান্ডগুলো দামে আর সংখ্যায়
দুটোতেই খুব শক্তিশালী। তবে ভিনফাস্টের কিছু স্ট্রেংথও আছে। যেমন? ওদের সাপ্লায়াররা কিন্তু ওদের খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর টেকনোলজিতে বিনিয়োগের প্রশংসা করেন। যেমন থাইল্যান্ডের অ্যাপিকো হাইটেকের সিইও বলেছেন। আর ওরা নাকি স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরিও বাড়াতে চাইছে 60 থেকে 80%? হ্যাঁ, এতে খরচ কমবে, সাপ্লাই চেনও ভালো থাকবে। আসলে ভিনফাস্ট থেকে এটাই শেখার, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, লোকাল মার্কেট বোঝা, জাতীয়তাবাদকে কাজে লাগানো আর সরকারি নীতির সুবিধা নেওয়া। এই সব মিলিয়েই ওরা প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে, বিশেষ করে এই নতুন ইভি যুগে। একদম, এটা মার্কেট দখলের একটা বেশ অ্যাগ্রেসিভ উদাহরণ। সত্যিই তাই, দেশের মাটিতে তো অভাবনীয় সাফল্য পেল। কিন্তু প্রশ্নটা হলো, এই একই মডেল কি আন্তর্জাতিক বাজারেও চলবে? এটাই $1 মিলিয়ন প্রশ্ন, বিশেষ করে যখন গ্লোবাল ইভি সেলস একটু স্লো ডাউন হচ্ছে আর প্রতিযোগিতা বাড়ছে। আমারও তাই মনে হয়। শুধু দেশের বাজারের ওপর এই নির্ভরতাটা মানে লম্বা সময়ের জন্য কতটা টেকসই হবে, সেটাই হয়তো দেখার বিষয়। ঠিক, ভবিষ্যতই বলবে।